নমস্কার, শুভ সন্ধ্যা। শাশ্বতী সিনহা টক্সে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা শুনছেন অভিজ্ঞান গাঙ্গুলির একদা আর্যাবর্তে, দ্বিতীয় অধ্যায় দৈবাস্ত্র। দৈবাস্ত্রর আজ শেষাংশ শুরু করি। 11 পথের ধারে রেখে আসা চিহ্নগুলো ধরে চন্দ্রগুপ্ত ও তার গুরু ভ্রাতারা গুহার প্রবেশ মুখ অবধি পৌঁছে গেল। কিন্তু গুহার বাইরে পা রাখতেই তাদের থেমে যেতে হলো, কারণ গুহার প্রবেশ পথ ঘিরে দাঁড়িয়ে রয়েছে জনাবিশ সশস্ত্র দস্যু। এসো এসো, তোমাদেরই অপেক্ষায় ছিলাম আমি। পরিচিত কণ্ঠস্বর শুনে সেদিকে দৃষ্টি দিতেই তারা দেখল একটি প্রস্তর খণ্ডের ওপর বসে আছে তাদের সেই পরিচিত দস্যু নেতা। 6 কিশোরের মুখে বিস্ময়ের ভাব দেখে সে সহাস্যে বলল, অবাক হচ্ছ আমায় দেখে? ভাবছ যে আমি এখানে কিভাবে এলাম? খুব সহজ, তোমাদের পিছু নিয়ে এলাম। আমার সন্দেহ হচ্ছিল যে মানচিত্রে হয়তো কোনো গণ্ডগোল আছে। তাছাড়া ওই পেছনের লেখাগুলোর অন্তর্নিহিত অর্থও উদ্ধার করতে পারলাম না। তাই ঠিক করলাম তোমাদের গতিবিধির ওপর নজর রাখি। তোমাদের পিছু নিয়ে ঠিক সময়ে ঠিক স্থানে পৌঁছে গিয়েছি, তা তো দেখতেই পাচ্ছ। চন্দ্রগুপ্তর হাতে ধরে থাকা তরবারিটির দিকে নজর পড়ল দস্যু নেতার। আহা, ওই তো, ওটাই নিশ্চয়ই সেই দৈবাস্ত্র। দেখেই বোঝা যাচ্ছে কি জৌলুস, এত যুগ পরেও যেন আকাশের এক ফালি বিদ্যুতের রেখার মতো চমকাচ্ছে। ওটা দাও চন্দ্রগুপ্ত, না হলে তুমি হয়তো ওই তরবারি ব্যবহার করে আমাদের পরাজিত করতে পারবে, কিন্তু তোমার সঙ্গীদের মাথা তাদের ধর থেকে আগে আলাদা হবে। চন্দ্রগুপ্তর নিজেকে বড় অসহায় মনে হলো। তার হাতে অজেয় তরবারি, কিন্তু তবুও এই দস্যুর সামনে নিজেকে অসহায় মনে হলো ওর। শেষ চেষ্টা করতে বলল, নিজের দলের মধ্যে থেকে সবাই বীরপুরুষ সাজতে পারে, কিন্তু আমি জানি তুমি কাপুরুষ। আমি তোমায় দ্বন্দ্বযুদ্ধে আহ্বান করছি দস্যু। শুধু আমি আর তুমি এখানে এই মুহূর্তে যুদ্ধ করব। দেখা যাক কত বড় যোদ্ধা তুমি। দস্যুরা হেসে উঠল প্রত্যেকে। দস্যু নেতা বলল, কিন্তু আমি তোমার সঙ্গে যুদ্ধ করতে যাব কেন? আমি যেখানে সহজেই তোমাদের হত্যা করে আমার কাঙ্ক্ষিত বস্তুটি লাভ করতে পারি। চন্দ্রগুপ্ত জানে কথাটা সত্যি। তার সঙ্গে এক এক যুদ্ধ করার কোনো কারণ দস্যুর নেই। তাই দস্যুর অহংয়ে আঘাত করতে চন্দ্রগুপ্ত বলল, কেন, ভয় পেলে নাকি? শেষে এক কিশোরের সঙ্গে যুদ্ধে ভয়? ওহে দস্যুগণ, তোমাদের নেতা কি এতটাই কাপুরুষ? অন্য একজন দস্যু রেগে চিৎকার করে উঠল, মুখ সামলে কথা বল মূর্খ বালক। তুই জানিস না তুই কার সঙ্গে কথা বলছিস? হাত তুলে তাকে থামিয়ে দিল দস্যু নেতা। মুহূর্তে খানিকটা ভয়ে পেয়েই যেন পিছিয়ে গেল দস্যুটি। অনুমতি ছাড়া কথা বলায় দলপতি রেগে গিয়েছে বুঝতে পেরেছে সে। দস্যু নেতা বলল, বেশ, আমি যুদ্ধে প্রস্তুত, কিন্তু ওই অজেয় তরবারি হাতে নিয়ে যে কেউই বীর বিক্রম হয়। সাহস থাকলে। কথা শেষ করার আগেই চন্দ্রগুপ্ত চন্দ্রহাস ঘুরিয়ে মাটিতে গেঁথে দিল। বলল, এই রইল দৈবশী। আমি তোমার সঙ্গে নিজের এই সাধারণ তরবারি দিয়েই যুদ্ধ করব, বা যে কোনো অস্ত্র যা তুমি বলবে তা দিয়েই যুদ্ধ করব, কিন্তু কথা দাও যে তুমি পরাজিত হলে তুমি আমাদের চন্দ্রহাস সমেত নিরাপদে যেতে দেবে। ঠোঁটের কোণে বিদ্রুপাত্মক হাসি হেসে লোকটা বলল, তাই হবে। বলে নিজের কটিবন্ধ থেকে ঝুলতে থাকা তরবারি বের করে আনল। চন্দ্রগুপ্তও নিজের তরবারি বের করল। 2 প্রতিদ্বন্দ্বী মুখোমুখি এসে দাঁড়ালো। দুজনেরই হাতে খোলা তরবারি। দুজন একে অন্যের চোখে চোখ রেখে কয়েক মুহূর্ত দাঁড়িয়ে রইল। তারপরেই দুজন তরবারি নিয়ে একসঙ্গে ঝাঁপিয়ে পড়ল
একে অন্যের ওপর। প্রথমে দস্যুনেতা আশা করেছিল যে এই কিশোরকে সে সহজেই হারিয়ে দিতে পারবে, কিন্তু কিছুক্ষণ চন্দ্রগুপ্তর সঙ্গে অসি যুদ্ধ করার পরেই সে বুঝতে পারল তার প্রতিদ্বন্দ্বী সাধারণ কোনো কিশোর মাত্র নয়। দৈহিক বল তার কম, কিন্তু সেটার পরিপূরক হল তার ক্ষিপ্রতা। দস্যু বুঝতে পারল যে গুরুত্ব না দিলে তার প্রাণ যাবে এই কিশোরের হাতে। চন্দ্রগুপ্তর 5 সঙ্গী রুদ্ধশ্বাসে এই যুদ্ধ দেখছিল এবং অবাক হচ্ছিল। এক অদ্ভুত কৌশলে যুদ্ধ করছে চন্দ্রগুপ্ত। এ তার অস্ত্রগুরুর শেখানো যুদ্ধশৈলী নয়, এমনকি তাদের কারুর মতো নয়। চন্দ্রগুপ্তর যুদ্ধশৈলী আসলে সবার মিলিত এক যুদ্ধশৈলী। চন্দ্রগুপ্ত প্রত্যেকের থেকে শিখেছে, আর সব মিলিয়ে মিশিয়ে সে নিজস্ব এক সম্পূর্ণ ভিন্ন ধরনের যুদ্ধ কৌশল আয়ত্ত করছে। তার অস্ত্রচালনা, শরীরের চাল সব কিছু প্রতিপক্ষের কাছে অনির্দেশ্য। তার সঙ্গে যুদ্ধ করতে তার প্রায় দ্বিগুণ আকারের দস্যুনেতার ঘাম ছুটছে। ঠিক যখন মনে হচ্ছিল যে চন্দ্রগুপ্ত জিতে যাবে, তখনই একটি অঘটন ঘটল। দস্যুর তরবারির একটা আঘাত লাগল চন্দ্রগুপ্তর ডান হাতে। সময় মতো পিছিয়ে গিয়ে গুরুতর আঘাত এড়িয়ে গেল বটে, কিন্তু এই আঘাত নিয়ে ভারী তরবারি উঠিয়ে যুদ্ধ করা অসম্ভব। হতাশার একটা চাপা শব্দ বেরিয়ে এলো চন্দ্রগুপ্তর সঙ্গীদের মুখ থেকে। সেই সঙ্গে এতক্ষণ চিন্তিত চিত্তে যুদ্ধ দেখতে থাকা দস্যু দলের দিক থেকে হর্ষধ্বনি উঠল। দস্যু নেতা তরবারি বাগিয়ে বলল, হার স্বীকার করো চন্দ্রগুপ্ত। চন্দ্রগুপ্ত কিছুক্ষণ ভাবল এবং তারপর একটা অদ্ভুত কাজ করল। ডান হাত থেকে তরবারি তার বাম হাতে নিল। আদিত্য বিড়বিড় করে বলে উঠল, কি করছে চন্দ্রগুপ্ত? প্রত্যেকেই ভেবেছিল এটা চন্দ্রগুপ্তর হাড়ের মুখে এক দুর্বল মরিয়া প্রচেষ্টা মাত্র, কিন্তু সবাইকে বিস্মিত করে চন্দ্রগুপ্ত আগের মতো ঠিক একই কৌশলে যুদ্ধ শুরু করল বাম হাতে তরবারি নিয়ে। সবাই বিস্মিত হয়ে দেখতে থাকল প্রায় অলৌকিক এই দৃশ্য। সবচেয়ে হতভম্ব অবস্থা দস্যু নেতার। সে কোনো দিন এরকম দুর্ধর্ষ যোদ্ধা দেখেনি যে 2 হাতেই সমানে যুদ্ধ করতে সক্ষম। দাঁতে দাঁত চেপে বলে উঠল অক্ষয়, এইটাই আচার্য চাণক্য এর কথাই তো বলেছিলেন যে প্রত্যেক যোদ্ধার কোনো বিশেষ কৌশল থাকে। চন্দ্রগুপ্ত শেষ পর্যন্ত নিজের বিশেষত্ব খুঁজে পেয়েছে। জীবসিদ্ধি বলে উঠল, সব্যসাচী। হ্যাঁ, চন্দ্রগুপ্ত 2 হাতেই অস্ত্রচালনায় সমান পারদর্শী। চন্দ্রগুপ্ত সব্যসাচী। শুধু তাই নয়, ও এতদিন আমাদের থেকে শিখেছে। আমরা সবাই যেখানে এক একটি অস্ত্র কৌশল রপ্ত করেছি, সেখানে ও প্রতিটি কৌশল আমাদের থেকে গ্রহণ করেছে। আমাদের সবার কৌশল একত্রে ওর মধ্যে রয়েছে। চিৎকার করে উঠল তার মিত্ররা, জয় হোক, জয় হোক চন্দ্রগুপ্তর, পরাস্ত করো ওই দস্যুকে। সবাই অবাক হয়ে দেখল পিছিয়ে যাচ্ছে দুর্ধর্ষ দস্যু নেতা। চন্দ্রগুপ্তর অদ্ভুত যুদ্ধশৈলী তাকে দ্বিধায় ফেলছে। সে প্রতিপক্ষর পরবর্তী আঘাত অনুমান করতে পারছে না। হাত, পা, কাঁধ, মাথা, শরীরের প্রতিটি অঙ্গ দিয়ে যুদ্ধ করছে চন্দ্রগুপ্ত, যেন অসি যুদ্ধ ও মল্লযুদ্ধ একসঙ্গে করছে সে। মুহূর্তের অসাবধানতার সুযোগ নিয়ে পায়ের এক অদ্ভুত মল্লযুদ্ধের প্যাঁচে দস্যু নেতার পায়ে আঘাত করে তাকে ধরাশায়ী করল চন্দ্রগুপ্ত। সামলে ওঠার আগেই তার গলায় চন্দ্রগুপ্ত তার তরবারি ছোঁয়াল। আমি জয়ী হলাম দস্যু, মনে রেখো, আমি চাণক্য শিষ্য চন্দ্রগুপ্ত আজকে তোমায় পরাজিত করেছি। তরবারি ফেলে 2 হাত মাথার উপর তুলে উঠে দাঁড়ালো দস্যু। বলল, হ্যাঁ, পরাজয় স্বীকার করলাম। আনন্দে লাফিয়ে উঠল চন্দ্রগুপ্তর সঙ্গীরা। চন্দ্রগুপ্ত এগিয়ে গিয়ে চন্দ্রহাস তুলে নিল নিজের হাতে। উৎফুল্লতার প্রকাশে তার সঙ্গীরা এগিয়ে এসে জড়িয়ে ধরতে গেল চন্দ্রগুপ্তকে।
আর সেখানেই ভুল করে ফেলল অনভিজ্ঞ কিশোরের দল। চোখে চোখে নির্দেশ দিল দস্যুনেতা। সেই কয়েক মুহূর্তে সুযোগ নিয়ে 4 জন দস্যু ঝাঁপিয়ে পড়ল সবচেয়ে পেছনে থাকা জীবসিদ্ধির উপর। কিছু বুঝে ওঠার আগেই জীবসিদ্ধির গলায় 2টো তরবারি এসে ঠেকল। চন্দ্রগুপ্ত তরবারি তুলে নিয়ে চিৎকার করে উঠল, বিশ্বাসঘাতক, তুমি শপথ করেছিলে। হেসে দস্যুনেতা উত্তর দিল, তোমার বিদ্যালয়ের যুদ্ধক্ষেত্র আর বাস্তবের যুদ্ধক্ষেত্রর একটি গুরুত্বপূর্ণ পার্থক্য এই বেলা শিখে রাখো চন্দ্রগুপ্ত। বাস্তবের যুদ্ধে কোনো নিয়ম হয় না। দস্যুর থেকে সততা আশা করে যে সে মূর্খ। 12 চন্দ্রহাস আমাকে দিয়ে দাও, অন্যথায় জেনে রেখো তোমার এই মিত্রর সঙ্গে যা হবে তার জন্যে তুমি দায়ী থাকবে। দাঁতে দাঁত চেপে বলল দস্যুনেতা। উত্তরে জীবসিদ্ধি চিৎকার করে উঠল, কখনো না, একে ওই অস্ত্র দিলে ধ্বংস ডেকে আনবে সারা দেশে। চন্দ্রগুপ্ত একবার তার হাতে ধরা অজেয় দৈব অসিটির দিকে দেখল, শত্রুদের হাতে বন্দি গুরুভ্রাতা জীবসিদ্ধির দিকে দেখল। নির্ণয়টা বড় সহজ ছিল চন্দ্রগুপ্তর জন্য। তরবারি ছুঁড়ে দিল সে দস্যুর দিকে। জীবসিদ্ধিকে ছেড়ে দাও। কিছুক্ষণ হতবাক হয়ে দাঁড়িয়ে রইল দস্যুনেতা। এত সহজে মেনে নিলে? এই দৈবাস্ত্র যা তোমাকে অসীম ক্ষমতা দেবে তা এত সহজে ত্যাগ করলে? চন্দ্রগুপ্ত প্রশ্নের উত্তর না দিয়ে বলল, তুমি যা চেয়েছ তা পেয়েছ, তোমার উদ্দেশ্য সিদ্ধ হয়েছে, এবার আমাদের মুক্তি দাও। চন্দ্রহাস তুলে নিল দস্যুপতি। ইশারায় তার দলকে ঘোড়ায় উঠতে বলে নিজেরাও ঘোড়ায় চেপে বসল, যদিও প্রত্যেকের হাতের তরবারি হাতেই রইল। তোমাদের ছেড়ে দেব ভাবলে কিভাবে? আমার সঙ্গে ছলনার চেষ্টা করেছ তোমরা। কিন্তু চন্দ্রগুপ্ত তোমায় সম্মুখ যুদ্ধে হারিয়েছে দস্যু, তাতে কোনো ছলনা ছিল না। ছল তুমি আমাদের সঙ্গে করলে। আদিত্য চেঁচিয়ে উঠল। উত্তরে বিশ্রী হেসে উঠল দস্যুরা। দলপতি বলল, হ্যাঁ, আর তাই তোমাদের এখনই প্রাণে মারব না। তোমরা 6 জন গুহার দিকে এগিয়ে চলো। কি করতে চাইছো তুমি আমাদের সঙ্গে? বৃথা বাক্য ব্যয় না করে এগিয়ে যাও। ঘোড়ায় চড়া দস্যুরা ভল্ল ও তরবারির মাথায় তাদের এগিয়ে নিয়ে ঢুকিয়ে দিল গুহার মধ্যে। তারপর 2 দস্যু নেমে একটি বড় পাথরের চাই দড়ি দিয়ে বেঁধে দিল 4টে ঘোড়ার সঙ্গে। চন্দ্রগুপ্ত বলল, তুমি আমাদের গুহাবন্দি করে যেতে চাইছো? মুক্তি দাও আমাদের শট। কখনো না। দেখো গুহার ওদিকে বেরোনোর অন্য কোনো মুখ খুঁজে পাও কিনা, আর না পেলে। আবারও বিশ্রী হেসে উঠল দস্যুরা। 4টে ঘোড়ার শক্তি দিয়ে একটি বিশাল প্রস্তর গড়িয়ে এনে গুহামুখ ঢেকে দিল। ভিতরে বন্দী হল চন্দ্রগুপ্ত ও তার 6 সঙ্গী। 2টো মশাল তখনও জ্বলছিল, তাই কিছুটা আলো ছিল। পুরুষ দত্ত চন্দ্রগুপ্তর দিকে ফিরে বলল, এখন উপায়? চন্দ্রগুপ্ত একটু ভেবে বলল, জলাশয়ের কাছেই যাওয়া যাক। এই পাথর সরানো আমাদের পক্ষে সম্ভব নয়। খাবার কি কিছু আছে তোমার কাছে অক্ষয়? হ্যাঁ, সামান্য আছে, আজকের রাতটুকু চলতে পারে। এ কি জীবসিদ্ধি, তুমি এরকম বিমর্ষ হয়ে পড়লে কেন? জীবসিদ্ধি হতাশায় মাথা নেড়ে বলল, কেন কেন তুমি তরবারি দিয়ে দিলে ওকে? আমার প্রাণের মূল্য কি ওই দৈবাস্ত্রর চেয়ে অধিক? চন্দ্রগুপ্ত হেসে বলল, অবশ্যই ভ্রাতা, এই বিষয়ে প্রশ্নের অবকাশ নেই। আমি জানি যে একই অবস্থায় তুমি থাকলে তুমিও আমাকে বাঁচাতে এটাই করতে। এখানে উপস্থিত সবাই তাই করত। মনে করো আচার্য আমাদের কি মূলমন্ত্র শিখিয়েছেন? আমরা একা দুর্বল, আমরা একমাত্র একসঙ্গেই শক্তিশালী। আমরা একসঙ্গে নতুন আর্যাবর্ত করে তুলব। এই যুদ্ধে আমাদের প্রত্যেকের ভূমিকা অপরিহার্য। আদিত্য বলল, চন্দ্র ঠিক বলেছে জীবসিদ্ধি, দোষ আমাদেরই, আমরাই অসতর্ক ছিলাম। এবার চলো, দিনের আলো শেষ হতে বেশি দেরি নেই, তার আগেই একটা উপায় বের করতে হবে।
গুহা পথের পাশে পাশে কিছুটা অন্তর ছোট ছোট পাথরের স্তূপ করে চিহ্ন আগেই করা ছিল। মশালের আলোয় সেই পথ ধরে এইবার সহজেই পথ চলতে থাকলো ওরা। কিন্তু জলাশয়ের কাছাকাছি পৌঁছতেই পায়ে জলের ছোঁয়া পেয়ে দাঁড়িয়ে গেল সবার আগে চলতে থাকা শশাঙ্ক। আরে এ কি, এখানে জল এলো কি করে? তাই তো, শুনে দেখো, জল ঢোকার শব্দ হচ্ছে কোথাও থেকে, শুনতে পাচ্ছ? একটু খুঁজতেই জলের উৎস খুঁজে পাওয়া গেল। বেশ কিছু পাথরের ফাঁক থেকে জল ঢুকছে, কিন্তু সেই ফাঁকগুলো এতটাই ছোট যে তা দিয়ে মানুষ বেরোতে পারবে না। শশাঙ্ক বলল, সামনেই কোনো নদীর জল ঢুকছে গুহায়, জোয়ারের জল। আলো এমনিতেই কমে এসেছে। পুরুষ দত্ত ভালো করে গুহার উঁচু পাথুরে ছাদের সেই অর্ধচন্দ্রাকৃতি ফাটলটা দেখার চেষ্টা করে বলল, সম্ভবত রোজই জল ঢোকে এখানে এই সময়ে, তারপর আবার নেমে যায়। দেখো, ওই উঁচু ছাদ অবধি শ্যাওলা জাতীয় উদ্ভিদ গজিয়ে আছে, তার মানে জলে গোটা গুহা ভরে যায়। সর্বনাশ, তবে আমরা যে ডুবে মারা যাব। চন্দ্রগুপ্ত এতক্ষণ কিছু ভাবছিল, এবার বলল, আমি কিন্তু মুক্তির পথ দেখতে পাচ্ছি এতে। জীবসিদ্ধি জিজ্ঞেস করল, কিভাবে? চন্দ্রগুপ্ত ওপরের ফাঁকের দিকে ইঙ্গিত করে বলল, আমাদের সঙ্গে যা দড়ি আছে তা ওই উঁচু অবধি পৌঁছতে পারবে না, কিন্তু গুহায় জল ভরতে শুরু করলে আমরা যদি কিছু সময় ভেসে থাকতে পারি, আমরা কিন্তু ওই ফাটলের কাছে পৌঁছে যাব। তখন দড়ি ছুঁড়ে আমরা উপরে আটকে দিতে পারবো। ওই অর্ধচন্দ্রাকার ফাটলটাই হবে আমাদের মুক্তির পথ। সাধু সাধু, তাহলে এখনই সবাই শুকনো গাছের ডাল খোঁজো, যাতে ভর করে ভেসে থাকা যায়। দ্রুত হস্তে কাজ করল সবাই। শুকনো ডালপালা জুড়ে একটি ছোট ভাসমান ভেলা তৈরি করল। তাতে 6 জন উঠতে না পারলেও অন্তত ভর দিয়ে ভেসে থাকতে পারবে। তাছাড়া প্রত্যেকেই সন্তরণে পটু। জল ক্রমেই কোমর ছাড়িয়ে উঠল। এক সময়ে ওদের পা গুহার পাথুরে মেঝে ছাড়ল। জল ক্রমেই বেড়ে চলল। চন্দ্রগুপ্তরা ভেসে রইল বহু কষ্টে। এক সময় প্রায় অর্ধেক গুহা যখন জলে ভরে গিয়েছে, তখন শশাঙ্ক বলল, গুহার দেওয়ালে জলের দাগ দেখে বোঝা যাচ্ছে যে জল তার চরম উচ্চতা ছুঁতে চলেছে। জল আর বাড়বে না, এবার নামা শুরু হবে যে কোনো মুহূর্তে। অতএব এই সুযোগ। চন্দ্রগুপ্ত বলল, ঠিক, ভেলায় তুমি চেপে বসো পুরুষ দত্ত। আরও একবার তোমার অব্যর্থ লক্ষ্য ভেদের উপর আমরা ভরসা রাখছি। কিন্তু দেখো ওপরে, আজ অমাবস্যা, তার উপর মেঘলা আকাশ, ওপরে যে কিছুই দেখা যাচ্ছে না। পুরুষ দত্ত লক্ষ্য ভেদ করবে কি করে? চন্দ্রগুপ্ত বলল, পুরুষ দত্ত ভ্রাতা, তুমি কি ওপর থেকে ভেসে আসা পেঁচার ডাক শুনতে পাচ্ছ? পুরুষ দত্ত কান করতে শুনতে পেল সত্যি ওপর থেকে একটি পেঁচার ডাক শোনা যাচ্ছে। অর্থাৎ ধরে নেওয়া যায় সে একটি গাছের ওপর বসে আছে। এই পরিস্থিতিতেও পুরুষ দত্তর ঠোঁটে হাসি ফুটল। বলল, তোমার ইঙ্গিত আমি বুঝতে পেরেছি চন্দ্র। প্রত্যেকে ভেলা ছেড়ে দিল কিছুক্ষণের জন্য। টলমল ভেলায় উঠে দড়ি বাঁধা একটি বান ধনুকে চড়ালো পুরুষ দত্ত। আজ তার শ্রেষ্ঠ বিদ্যার পরীক্ষা। যদিও নিকষ অন্ধকার, তবুও চোখ বন্ধ করে একাগ্রভাবে শব্দটা শুনল পুরুষ দত্ত। চোখ বন্ধ অবস্থাতেই লক্ষ্য স্থির করে তীর সহ ধনুকের ছিলা টেনে ধরল। মুক্ত হতেই বান ছুটে চলল অন্ধকার ভেদ করে। 13। সূর্যের আলো এসে চন্দ্রগুপ্তর মুখে পড়তে তার ঘুম ভাঙল। কয়েক মুহূর্ত সময় লাগলো ওর মনে করতে যে ও কোথায় আছে। গুহা থেকে উঠে আসার পর সারা রাত্রি পাহাড়ের ওপরেই শুয়েছিল ওরা 6 জন। চন্দ্রগুপ্ত উঠে বসতেই অক্ষয় তার কাছে এসে তাকে একটি পাতায় করে কিছুটা লতা পাতা থেঁতো করে এনে বলল, এটা খেয়ে নাও। এতক্ষণ জলে থাকার জন্যে সারা রাত ভেজা কাপড়ে ছিলাম আমরা। শরীর নিশ্চিতভাবেই এই অত্যাচার সইবে না। এই প্রতিষেধক
ক্ষমতাবর্ধন ঔষধিটা সেবন করো, শরীর ঠিক থাকবে এতে। বিনা প্রশ্নে সেটা গিলে নিল চন্দ্রগুপ্ত। এত বিস্বাদ ও তিক্ত বস্তু চন্দ্রগুপ্ত খুব কমই খেয়েছে। মনে হলো যেন মুখ থেকে গলা অবধি জ্বালিয়ে দিয়ে সেটা নামল। কিন্তু পর মুহূর্তেই শরীরে একটা উষ্ণতা যেন ছড়িয়ে পড়তে টের পেল চন্দ্রগুপ্ত। এই ঔষধি বানানোর সামগ্রী পেলে কোথায়? কিছু জড়িবুটি আর একটি বিশেষ গাছের মূল এই জঙ্গল থেকেই পেয়ে গেলাম, পাথর দিয়ে থেঁতো করে বানালাম। সবাইকে দিয়েছ? তুমি নিজে নিয়েছ? সব হয়েছে। অন্যরা কই? খাদ্যের জন্যে ফল ও মাংস জোগাড় করতে গিয়েছে। আগে শরীরে বল এলে আমরা পাহাড় থেকে নিচে নামার পথ ধরব। ঘোড়া ও আমাদের তৈজসপত্র দস্যুরা রেখে যাবে এ দুরাশা আমার নেই। চন্দ্রগুপ্ত কিছু বলল না, চুপচাপ আবার শুয়ে পড়ল। নীল আকাশের দিকে তাকিয়ে ভাবতে লাগলো। অক্ষয় কাঠ জোগাড় করে তাতে অগ্নি সংযোগ করতে ব্যস্ত হয়ে পড়ল। কিছুক্ষণ বাদে তার অন্য সঙ্গীরা ফিরে এলো। আদিত্য চন্দ্রগুপ্তকে দেখে তার পিঠে আবারও জোরে একটি চপেটাঘাত করে বলল, কি হে ভ্রাতা চন্দ্র, এরকম বিরস বদনে বসে আছো কেন? দৈবাস্ত্র হাতছাড়া হয়েছে বলে শোকাহত বুঝি? আদিত্য বিষয়টা যতই হালকা করার চেষ্টা করুক, প্রত্যেকেই মর্মাহত। জয়ের এত কাছে এসে হেরে যাওয়ায় সকলেই বিষণ্ণ। আদিত্য বলল, কি আর করা যাবে বন্ধু, দেবতারা আমাদের ওপর অসন্তুষ্ট। অদৃষ্টে আমাদের লেখা ছিল না ওই অস্ত্র। চন্দ্রগুপ্ত মৃদু হেসে বলল, না তা নয়, আমরা যে এখনো অক্ষত আছি আমি এতেই খুশি। আমরা এই অভিযানে বারংবার নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছি। এই বা কম কি, নেহাতি দৈবের জোরে আমরা এই অবধি পৌঁছেছি। শুধুই দৈব নয় ভ্রাতা, তোমার নেতৃত্বও এর জন্য দায়ী। চলো ওঠো এবার, গতকাল থেকে তো উদরে একটি দানা পড়েনি। পেট ভরে ফল ও মাংস খেয়ে প্রত্যেকেই দেহে বল ফিরে পেল। দিনের দ্বিতীয় প্রহর শুরু হতেই তারা নেমে আসতে শুরু করল পাহাড়ের ঢাল বেয়ে। বেশ কিছুক্ষণ পর তারা আবার গুহা মুখের সামনে এসে দাঁড়ালো এবং চমকে গেল। এ কি, গুহামুখ যে খোলা! তাই তো, ভারী পাথরটা কেউ সরিয়ে দিয়েছে। কিন্তু ঘোড়ার বল ছাড়া তো এই ভারী পাথর সরানো সম্ভব নয়। তবে কি দস্যুরাই? কিন্তু কেন, হঠাৎ সদয় হবে কেন তারা? হতে পারে মাঝপথে তারা মত পাল্টায়, আমাদের হত্যা করতে ফিরে আসে, কিন্তু গুহায় কিছুটা এগোতেই যখন দেখতে পায় যে গোটা জায়গাটা ডুবে গিয়েছে, অতএব তারা ধরেই নেয় যে আমাদের জলে ডুবে মৃত্যু হয়েছে। হ্যাঁ, সম্ভবত সেটাই হয়েছে। তাই গমন পথে পুনরায় পাথর দিয়ে পথ আটকানোর প্রয়োজন ওরা বোধ করেনি। নিজেদের মধ্যেই আলোচনা করছিল ওরা, শুধু চন্দ্রগুপ্ত চুপচাপ দাঁড়িয়েছিল। জীবসিদ্ধি তার কাছে জানতে চাইল, তোমার কি মতামত চন্দ্র? চন্দ্রগুপ্ত সরাসরি উত্তর না দিয়ে বলল, আমাদের ঘোড়াগুলো সম্ভবত জায়গা মতো পেয়ে যাব। চলো আর সময় নষ্ট না করে ফেরা যাক, এই অভিযান শেষ হয়েছে। চন্দ্রগুপ্তর অনুমান ঠিক ছিল। তারা যেখানে ঘোড়া ও তৈজসপত্রাদি ছেড়ে গিয়েছিল তা জায়গা মতো খুঁজে পেল। ঘোড়ার পিঠে চেপে ফেরার পথ ধরল তারা। তাদের অভিযান শেষ হয়েছে, কিন্তু সফল হয়নি। তাই কেউই খুব বেশি উৎফুল্ল ছিল না। সামনে আবার দীর্ঘদিনের পথ। চন্দ্রগুপ্ত বড় চুপচাপ হয়ে গিয়েছে। তাকে উৎসাহ দেওয়ার প্রয়াস করতে তার মিত্ররা কোনো কসুর করল না, কিন্তু তবুও চন্দ্রগুপ্ত যেন সারা দিনই কিছু একটা ভাবতে থাকে। একদিন ঘোড়ায় পাশাপাশি চলার সময়ে জীবসিদ্ধি তাকে প্রশ্ন করল, তুমি কি নিয়ে এত চিন্তিত ভ্রাতা? চন্দ্রহাস আমরা পাইনি, তার গ্লানিতে নিজেকে দগ্ধ করে তো কোনো লাভ নেই চন্দ্র। বরং আমরা সেটা ওই দস্যুদের হাত থেকে পুনরুদ্ধারের চেষ্টা করতে পারি।
চন্দ্রগুপ্ত অসম্মতিসূচক মাথা নাড়িয়ে বলল, না, আমরা আগে তক্ষশিলায় ফিরব। সবার আগে কিছু প্রশ্নের উত্তর জানা প্রয়োজন। প্রশ্ন? কোন প্রশ্ন? দস্যুরা আমাদের অভিযানের বিষয়ে জানল কিভাবে? মানচিত্রতে পরিবর্তন করা হয়েছিল, সেটা কিভাবে দস্যু নেতা বুঝতে পারল? আর সবথেকে বড় প্রশ্ন, গুহা দ্বার থেকে পাথরটা কে ও কেন সরালো? বিস্মিতভাবে জীবসিদ্ধি প্রশ্ন করল, তুমি মনে করো এই সব প্রশ্নের উত্তর তুমি তক্ষশিলায় পাবে? আমি নিশ্চিত যে এর উত্তর আমরা তক্ষশিলাতেই পাব। 14 তক্ষশিলা বিশ্ববিদ্যালয়। সময় রাত্রির প্রথম প্রহরের মাঝামাঝি। প্রধান আচার্য ভদ্রভট্টর কক্ষে তার সঙ্গে গভীর আলোচনায় ডুবে আছেন চাণক্য। এক পাশে দাঁড়িয়ে তাদের কথা শুনছে সুভাষিনী, প্রয়োজনে নিজের মতামত ব্যক্ত করছে। আজকের আলোচনার বিষয় অলোকসেন্দ্র, সুদূর ম্যাসিডন দেশের যবন সম্রাট অলোকসেন্দ্র। চাণক্য বলছেন, অলোকসেন্দ্র নিজেকে দেবপুত্র বলে দাবি করে। তার বিশাল সেনাবাহিনীও তাকে দেবরাজ ইন্দ্রের ন্যায় পুজো করে বলে শুনেছি। তার জন্ম নিয়েও অনেক রোচক কাহিনী প্রচলিত আছে। এর থেকে বোঝা যায় যে যবনরা কুসংস্কারাচ্ছন্ন এবং ধর্মভীরু। শুভ অশুভ, দৈব লক্ষণ ইত্যাদির ওপর নাকি তাদের অগাধ বিশ্বাস। ভদ্রভট্ট মৃদু হেসে বললেন, মানুষ অলৌকিক ভালোবাসে বিষ্ণু। তারা ভাবতে ভালোবাসে যে কোনো ঊর্ধ্বতন শক্তি আমাদের নজর রাখছে, আমাদের ভালো মন্দ বিচার করছে। সুভাষিনী প্রশ্ন করল, আপনি কি ঈশ্বরে বিশ্বাসী নন জ্যেষ্ঠ? আমি কর্মফলে বিশ্বাসী সুভাষ। আমি মনে করি মানুষকে তার কর্মফল ভোগ করতেই হয়। হয় তা দৈবের আঘাতে, অথবা কোনো মনুষ্যকেই উদ্যোগী হতে হয় পাপীকে তার কর্মফল ফিরিয়ে দিতে। চাণক্য বললেন, ঠিক বলেছেন গুরুদেব, আমিও আপনারই মন্ত্রে দীক্ষিত। অলোকসেন্দ্র এইসব কাহিনী প্রচার করে আসলে এক ধরনের মানসিক যুদ্ধ খেলে তার শত্রুদের সঙ্গে। আগে থেকেই শত্রুদের কাছে এই ধারণা যায় যে তারা স্বয়ং ঈশ্বরের বিরুদ্ধে যুদ্ধে নামছে। এতে তারা মানসিকভাবে প্রথমেই কিছুটা দুর্বল হয়ে পড়ে, আর অলোকসেন্দ্রর নিজের বাহিনীর ওপর এর প্রভাব পড়ে পুরো উল্টো। তারা মনে প্রাণে বিশ্বাস করে যে ঈশ্বর তাদের সঙ্গে রয়েছে, অতএব তারা প্রচণ্ডভাবে উৎসাহী হয়ে যায় যুদ্ধে, কারণ তারা অন্ধবিশ্বাসী। ভদ্রভট্ট আবারও মৃদু হেসে বললেন, এই অন্ধবিশ্বাস ও ধর্মভীরুতাকেই কিন্তু তাদের বিরুদ্ধে কাজে লাগানো যায়। যদি একবার তাদের এই বিশ্বাসে আঘাত করা যায়, তাহলে অর্ধেক যুদ্ধ ওখানেই জিতে যাওয়া হবে। আলোচনা আরও কিছুক্ষণ চলত, কিন্তু তখনই এক কর্মচারী এসে জানালো যে চন্দ্রগুপ্তরা ফিরে এসেছে। তারা আচার্য চাণক্যর দর্শন প্রার্থী। চাণক্য ও প্রধান আচার্য চকিত দৃষ্টি বিনিময় করলেন। প্রধান আচার্য নির্দেশ দিলেন, ওদের এই কক্ষে পাঠিয়ে দাও। চাণক্য সেই সঙ্গে জুড়ে দিলেন, সেই সঙ্গে অতিথিশালায় সিংহরণকে গিয়ে কেউ একজন বলো, আমি তাদের ডাকছি। কিছুক্ষণ বাদেই পথশ্রমে বিধ্বস্ত 6 কিশোর এসে প্রবেশ করল কক্ষে। প্রথমেই তারা প্রণাম জানালো কক্ষে উপস্থিত 3 জনকে। চন্দ্রগুপ্ত, জীবসিদ্ধি, শশাঙ্ক, আদিত্য, অক্ষয় এবং পুরুষদত্তর মুখের দিকে একে একে দেখে নিয়ে চাণক্য বললেন, তোমাদের অক্ষত দেখে আমি খুশি হলাম। বলো, সফল হয়েছ তোমরা? কোথায় সেই দৈবাস্ত্র চন্দ্রহাস? প্রত্যেকেই উত্তর না দিয়ে চন্দ্রগুপ্তর দিকে তাকিয়ে রইল। অধিনায়ক হিসেবে সেই উত্তর দেবে সেটাই সবাই ধরে নিয়েছে। চন্দ্রগুপ্ত এগিয়ে এসে বলল, আমাদের ক্ষমা করবেন গুরুদেব, আমরা চন্দ্রহাস নিয়ে আসতে পারিনি। আমরা তা উদ্ধার করেছিলাম ঠিকই, কিন্তু তা আমাদের থেকে লুণ্ঠন করা হয়েছে। লুণ্ঠন? কে, কারা করল এই কাজ? একদল দস্যু শুরু থেকেই আমাদের গতিবিধির ওপর নজর রেখে চলেছিল। তারাই শেষ মুহূর্তে আমাদের থেকে চন্দ্রহাস নিয়ে নেয়। নিয়ে নেয় মানে?
কিভাবে? তোমরা তো সক্ষম যোদ্ধা, বিনা যুদ্ধে সেই অস্ত্র তোমরা দিয়ে দিলে? চন্দ্রগুপ্ত মাথা নিচু করে বলল, এই অভিযানের নেতৃত্ব দিতে সবাই আমাকে তাদের অধিনায়ক নির্বাচন করেছিল, তাই এই দায় আমি নিচ্ছি। প্রতিবাদ করে উঠল জীবসিদ্ধি। ক্ষমা করবেন গুরুদেব, কিন্তু এই বিফলতা চন্দ্রগুপ্তর দায় নয়। আমার প্রাণ বাঁচাতে চন্দ্রগুপ্ত এই তরবারি দস্যুদের হাতে তুলে দিয়েছে, অন্যথায় আমার মৃত্যু অনিবার্য ছিল। তাকে সমর্থনে গলা মেলালো অন্যরা। চন্দ্রগুপ্ত না থাকলে আমরা অনেক আগেই মারা যেতাম গুরুদেব। হ্যাঁ আচার্য, তাছাড়া আমরা বিনা যুদ্ধে অস্ত্র তুলে দিইনি। এক বনাম এক যুদ্ধে চন্দ্রগুপ্ত দস্যু নেতাকে পরাজিত করেছিল। তার বীরত্ব ও নেতৃত্ব ক্ষমতা প্রশ্নাতীত। আদিত্য ঠিকই বলেছে আচার্য, দস্যু ছল করে তরবারি নিয়েছে, তারা সশস্ত্র ছিল, সংখ্যায় অনেকে বেশি। চাণক্য হাত তুলে সকলকে থামতে ইঙ্গিত করতেই প্রত্যেকে কথা থামিয়ে দিল। চাণক্য কয়েক মুহূর্তের জন্য সবার মুখের ওপর চোখ বুলিয়ে নিয়ে বললেন, তোমরা নিজেরাই যখন চন্দ্রগুপ্তকে তোমাদের অধিনায়ক হিসেবে নির্বাচন করেছ, তখন দায়িত্ব তাকেই নিতে হবে। কিন্তু জীবসিদ্ধি কিছু বলতে যাচ্ছিল, তাকে হাত তুলে থামালেন চাণক্য। বললেন, আসন্ন যুদ্ধের দায়িত্ব আমি তোমার উপর দিলাম চন্দ্রগুপ্ত। যে অধিনায়কের কাছে তার সহযোদ্ধার প্রাণের মূল্য সবচেয়ে বেশি, সেই যোগ্য নেতা। আগামীতে তুমিই নেতৃত্ব দেবে মগধের বিরুদ্ধে আমাদের এই যুদ্ধে। তোমার ছত্রছায়াতেই নিকট ভবিষ্যতে একত্রিত হোক আর্যাবর্ত। মনে রেখো, এই অসম যুদ্ধে তোমার এই 5 সহযোদ্ধাই তোমার সবচেয়ে বড় শক্তি হবে আগামীতে। প্রধান আচার্য ভদ্রভট্ট উঠে দাঁড়িয়ে প্রশ্ন করলেন, তোমরা কি চন্দ্রগুপ্তকে আর্যাবর্তের সম্রাট হিসাবে স্বীকার করো? আরও একবার সামরিক অভিবাদনের ভঙ্গিতে নত হলো 5 জন। বুকের ওপর মুষ্টি রেখে বসল তারা। আমরা পূর্বেই চন্দ্রগুপ্তকে নিজেদের রাজা বলে স্বীকার করে নিয়েছি আচার্য। আমরা সকলেই তার জন্যে প্রাণ দিতে ও নিতে প্রস্তুত থাকার অঙ্গীকার করেছি। চাণক্য ও ভদ্রভট্ট আরও একবার নিজেদের মধ্যে দ্রুত দৃষ্টি বিনিময় করলেন। চাণক্যর ঠোঁটের কোণে একটা হাসির আভাস দেখা দিয়েই মিলিয়ে গেল। চাণক্য এবার চন্দ্রগুপ্তর দিকে ফিরে প্রশ্ন করল, আমার মনে হয় তোমার মনে কিছু প্রশ্ন আছে। আমায় ক্ষমা করবেন আচার্য, কিন্তু আপনার অনুমান সঠিক। এই অভিযানের শেষের কয়েকদিন থেকেই আমার মনে কিছু প্রশ্ন উঠেছে। বেশ, এই অভিযানে আমাদের পাঠানোটা কি আপনার একটা পরীক্ষা নয়? অভিযানের প্রথম দিন থেকে যা যা ঘটেছে, গোটাটাই কি আপনার পরিকল্পনার অংশ নয়? 15। চাণক্য কিছুক্ষণ চন্দ্রগুপ্তর দিকে চেয়ে থেকে বললেন, বিদ্যালয়ে শেখা বিদ্যা আর বাস্তবে তা প্রয়োগের মধ্যে অনেক পার্থক্য আছে। আমি চেয়েছিলাম তোমরা বাস্তবে নিজেদের বিদ্যার প্রয়োগ শেখো। নিজ নিজ শস্ত্রের প্রয়োগ যুদ্ধবাদে কতভাবে করা যায় তা শেখো। নিজেদের বিদ্যা শুধুই বিদ্যালয়ের গণ্ডির মধ্যে নয়, বাইরেও তার ব্যবহার শেখো এবং তোমরা নিজেদের মধ্যেই বেছে নাও কে হবে আগামীর অধিনায়ক। আর ওই দস্যুদল, তারাও কি আপনারই পরিকল্পনার অংশ নয়? পুরুষদত্ত বলে উঠল, এ তুমি কি বলছো চন্দ্রগুপ্ত? ভেবে দেখো পুরুষদত্ত, দস্যুরা বহুবার আমাদের হত্যা করার সুযোগ পেয়েও আমাদের হত্যা করেনি, সুযোগ পেয়েও আমাদের ঘোড়া নিয়ে যায়নি। ছেড়ে রেখে গিয়েছে আমাদের ঘোড়া অস্ত্রাদি, যাতে আমরা এই অভিযান চালিয়ে যেতে পারি। ঘোড়াগুলো না থাকলেই আমরা বিপদে পড়তাম। তারা তা করেনি, বরং তারা আমাদের প্রাণ রক্ষা করেছে ধাবমান নরখাদকদের হাত থেকে। চাণক্য প্রশ্ন করলেন, তোমার প্রথম সন্দেহ কবে হলো? সন্দেহ প্রথম থেকেই ছিল। প্রথমত, আপনাকে আমি যতটুকু চিনেছি তাতে জানি যে আপনি কিংবদন্তি বা অলৌকিকে বিশ্বাসী নন। তবুও কোনো এক দৈব অস্ত্রের খোঁজে আমাদের পাঠালেন। বিষয়টা নিয়ে আমার মনে প্রশ্ন জেগেছিল শুরুতেই, কিন্তু
শেষে যখন গুহা থেকে বেরিয়ে দেখলাম যে দস্যুরা মানচিত্র অনুযায়ী না গিয়ে আমাদের পিছু নিয়েছে, তখন সেই সন্দেহ বদ্ধমূল হলো। দস্যু কিভাবে জানতে পারল যে মানচিত্রে বদল করা হয়েছে? এর একটিই মানে দাঁড়ায় যে দস্যু নেতা আগেও মানচিত্র দেখেছে বা তার কাছে আসল মানচিত্রের প্রতিলিপি আছে। তাই সে সহজেই বুঝতে পেরেছে যে এই মানচিত্র সঠিক নয়। এরপর যখন দেখলাম যে গুহার মুখ খোলা, তখনই বুঝতে বাকি রইল না যে তারাই গুহা মুখের পাথর সরিয়ে দিয়েছে, যাতে কোনো উপায় যদি নাও করতে পারি তবুও ঠিকই আমরা নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হই। চাণক্য বললেন, তোমাদের সুরক্ষা ব্যবস্থা সুনিশ্চিত না করে কখনোই আমি এই দুর্গম অভিযানে তোমাদের যেতে দিতে পারতাম না। ওই দস্যুরা সর্বক্ষণ তোমাদের থেকে সামান্য দূরত্বে থেকে তোমাদের সুরক্ষা দিয়ে গিয়েছে। তবে কি সব কিছুই আপনার পরিকল্পনা ছিল? পৃথিবীতে কোনো কিছুই যথাযথ পরিকল্পনা অনুযায়ী হয় না বৎস। তোমাদের নরখাদকদের হাতে বন্দী হওয়া, গুহা থেকে জলপথে বেরিয়ে আসা, এগুলোর কোনোটাই আমার পরিকল্পনার অংশ ছিল না। আদিত্য বিস্ময়ের সুরে বলে উঠল, এ কি, আপনি সব কিছু জানেন? তখনই বাইরে থেকে এক ভৃত্য এসে বলল, আচার্য, আর্য সিংহরণ বাইরে অপেক্ষারত, তাকে ভেতরে নিয়ে এসো, নির্দেশ দিলেন ভদ্রভট্ট। যে ব্যক্তি কক্ষে প্রবেশ করলেন তাকে দেখে চমকে উঠল জীবসিদ্ধিরা, কারণ কক্ষে প্রবেশ করেছেন সেই দস্যু নেতা। তার বেশবাস এখন সাধারণ আর্যদের মতো হলেও তাকে চিনতে অসুবিধা হয় না। তিনি এগিয়ে এসে চন্দ্রগুপ্তর দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে আবারও হেসে উঠলেন। চাণক্য বললেন, পরিচয় করিয়ে দিই তোমাদের সঙ্গে, এ আর্য সিংহরণ। পূর্বে এ মগধের এক সেনাপতি ছিল, কিন্তু মগধরাজ নন্দর বিরোধিতা করায় সিংহরণ সহ তার অধীনে থাকা গোটা 2000 সেনাকে মৃত্যুদণ্ডর আদেশ দেয় নন্দ। 5000 সেনার বিরুদ্ধে বীর সিংহরণ ও তার সেনা যুদ্ধ লড়েছিল এবং জিতেছিল। সে যুদ্ধের কথা এখনো মগধের লোকমুখে ফেরে। সিংহরণ বলে ওঠেন, সেই জয়ের ভয়ঙ্কর মূল্য দিয়েছি আমরা। আমার 2000 সহযোদ্ধার মধ্যে মাত্র 322 জন প্রাণ নিয়ে ফিরেছিলাম। তাদের মধ্যেই কয়েকজনকে তোমরা আমার সঙ্গে দেখেছ দস্যু বেশে। চন্দ্রগুপ্ত বলে উঠল, আপনি আপনি সেনাপতি সিংহরণ? আমি মগধের সন্তান, আমি আপনার নাম শুনেছি বহুবার লোকমুখে, আপনি আমার নায়ক ছিলেন। সিংহরণ এগিয়ে গিয়ে চন্দ্রগুপ্তর সম্মুখে দাঁড়ালো, নিজের কটিবন্ধ থেকে তরবারি বের করল, দৈবাস্ত্র চন্দ্রহাস। আর আজ থেকে তুমি আমার নায়ক হলে চন্দ্রগুপ্ত। এই জীবনে আমি বহু যোদ্ধার মুখোমুখি হয়েছি, কিন্তু নির্দ্বিধায় বলতে পারি যে তোমার মতো দুর্ধর্ষ যোদ্ধার সঙ্গে আমার কখনো পূর্বে পরিচয় হয়নি। এই তরবারি তোমার, এই তরবারি নিয়ে আমায় দায় মুক্ত করো হে তরুণ যোদ্ধা। চন্দ্রগুপ্ত চন্দ্রহাস হাতে নিতেই আবারও আনন্দে জয়ধ্বনি দিয়ে উঠল সবাই। চন্দ্রগুপ্ত তরবারিটি কিছুক্ষণ নিরীক্ষণ করে বলল, আচার্য, আমার শেষ প্রশ্নের জবাব দিন। এই তরবারি কি বাস্তবিকই পুরাণে বর্ণিত দৈব অসি চন্দ্রহাস? চাণক্য উত্তর দিলেন, হ্যাঁ, অন্তত মানচিত্র ও এই কাহিনীর অংশ সত্য। তাও চন্দ্রগুপ্ত চুপচাপ দাঁড়িয়ে আছে দেখে চাণক্য বলল, এই অসি হাতে নিয়ে কি তোমার নিজেকে অজেয় মনে হচ্ছে না চন্দ্রগুপ্ত? চন্দ্রগুপ্ত ধীরে উত্তর দিল, আমি মিথ্যা বলবো না আপনাকে আচার্য। এই অসি এক প্রাচীন সময়ের দুর্দান্ত নিদর্শন বটে। এত যুগ জলের নিচে থেকেও এতে জং ধরেনি, কিন্তু সবশেষে এটা আমার কাছে আর 5টা তরবারির থেকে আলাদা কিছুই মনে হচ্ছে না। আমি বিশ্বাস করি না যে শুধুমাত্র এই অস্ত্রের দ্বারা আমরা কোনো যুদ্ধের পরিণাম নির্ণয় করতে পারি। সবাই বিস্মিত হয়ে উঠল চন্দ্রগুপ্তর উত্তরে, কিন্তু প্রসন্ন চিত্তে চাণক্য বলে উঠলেন, সাধু চন্দ্রগুপ্ত, সাধু। তবে ফেলে দাও ওই দৈবাস্ত্র চন্দ্রগুপ্ত। এ কি বলছেন আপনি গুরুদেব?
শশাঙ্ক বিস্মিত হয়ে প্রশ্ন করল। চাণক্য মৃদু মাথা নেড়ে বললেন, যুদ্ধ অস্ত্র জেতে না বৎস, যুদ্ধ জেতে যোদ্ধারা। একটি সাধারণ তরবারিও দক্ষ যোদ্ধার হাতে পরাজিত করতে পারে অদক্ষ ব্যক্তির হাতে ধরা বিশ্বের সর্বশ্রেষ্ঠ তরবারিটিকে। আমরা যে বিদ্রোহ, যে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে চলেছি, তা জয়ের জন্য প্রয়োজন বুদ্ধি, শৌর্য, বীরত্ব ও ঐক্যর। সেই কারণেই চন্দ্রগুপ্তর সম্মুখে আমি শেষ পরীক্ষা রেখেছিলাম, যখন সিংহরণ তাকে দৈব তরবারি অথবা তার সঙ্গীর প্রাণের মধ্যে যে কোনো একটিকে বেছে নিতে বলে। চন্দ্রগুপ্ত সম্মুখে দুটি বিকল্প দেওয়া হলো। একদিকে ছিল ক্ষমতা, অন্যদিকে ছিল অধিনায়ক হিসেবে তার দায়িত্ব। চন্দ্রগুপ্ত যে মুহূর্তে নির্দ্বিধায় এই তরবারি ত্যাগ করে জীবসিদ্ধির জীবন বেছে নিয়েছিল, সেই মুহূর্তেই ও আমার শেষ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। ক্ষমতা তারই হাতে শোভা পায় যে নির্দ্বিধায় ক্ষমতাকে প্রত্যাখ্যান করতে পারে। তুমি আমায় গর্বিত করেছ, তোমরা সবাই আমায় গর্বিত করেছ। হাজার বিপত্তিতেও তোমরা একে অপরের সঙ্গ ছাড়নি, শেষ অবধি তোমরা নিজের অধিনায়ককে ত্যাগ করনি। 6 জন শিষ্য হাঁটু গেড়ে বসে প্রণাম করল তাদের গুরুকে। চাণক্য বললেন, আজ আমার শিক্ষা সম্পূর্ণ হলো। আজ আমি নিশ্চিত হলাম যে এই দেশের ভবিষ্যৎ আমি যোগ্য উত্তরসূরিদের হস্তেই তুলে দিতে চলেছি আগামীতে। ওঠো তোমরা, মাথা উঁচু করো তোমরা। উঠে দাঁড়ালো চন্দ্রগুপ্ত ও তার গুরু ভ্রাতারা। চন্দ্রগুপ্ত তার হাত থেকে দৈব অসি চন্দ্রহাস নামিয়ে রেখে হাসি মুখে এগিয়ে গেল তার মিত্রদের দিকে। দাঁড়াও চন্দ্রগুপ্ত। সিংহরণের ডাকে ফিরে দাঁড়ালো চন্দ্রগুপ্ত। ফিরতেই দেখল সামনে তরবারি নামিয়ে রেখে সামরিক কায়দায় এক হাঁটুর ওপর ভর করে বসে আছেন বিশাল দেহী সিংহরণ। বুকের কাছে হাত রেখে মাথা ঝুঁকিয়ে বললেন, আমায় নিজের বাহিনীর প্রথম সেনাপতি হওয়ার অনুমতি দিন। আমি ও আমার 321 জন সৈনিক আজ থেকে আপনার অধিনায়কত্ব স্বীকার করলাম। আজ থেকে আপনার আদেশে আমরা প্রাণ দিতে ও প্রাণ নিতে প্রস্তুত। এগিয়ে গিয়ে সেনাপতিকে ধরে দাঁড় করালো চন্দ্রগুপ্ত। উঠুন সেনাপতি, এ আমার সৌভাগ্য যে আমার বাল্যকালের নায়ক আমার সহযোদ্ধা হতে চলেছে। আমি সম্মানিত আর্য, নিজের অভিজ্ঞতা দ্বারা আমার মার্গদর্শন করুন। সবাই একসঙ্গে জয়ধ্বনি দিয়ে উঠল, জয় হোক, জয় হোক, জয় হোক। লেখকের নোট। 1. এই কাহিনীর শুরুতে চন্দ্রগুপ্ত ও চাণক্যর প্রথম সাক্ষাতের যে ঘটনার বর্ণনা করা হয়েছে, অনেকটা এরকমই কাহিনী পাওয়া যায় 5ম শতাব্দীতে লেখা শ্রীলঙ্কার ইতিহাস বই মহাবংশ টিকাতে। একই ঘটনার উল্লেখ জৈন পুঁথি পরিশিষ্ট পর্বতে। 2. রামায়ণ অনুযায়ী রাবণের তরবারির নাম ছিল চন্দ্রহাস। এই তরবারি রাবণকে স্বয়ং ভগবান শিব দিয়েছিল তার ভক্তিতে খুশি হয়ে। এই দিব্য অস্ত্র মহাদেবের পাশুপত, ত্রিশূল বা পিনাকের মতোই শক্তিশালী বলে কথিত আছে। সীতাহরণের সময়ে এই তরবারির আঘাতেই জটায়ুর শক্তিশালী ডানা কেটেছিল রাবণ। অসাধারণ এক ঐতিহাসিক গল্প দৈবাস্ত্র আজ এখানেই শেষ হলো। পরবর্তী অধ্যায় ইন্দ্রজিৎ নিয়ে খুব শীঘ্র দেখা হচ্ছে। সঙ্গে থাকবেন। ধন্যবাদ।